শিলচরে কাছাড় পুলিশের নেশা বিরোধী অভিযানে বৃহৎ পরিমাণে গাঁজা জব্দ। আটক এক নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযানে নেমে শিলচর শহরের বৃহৎ সফলতা লাভ করে কাছাড় পুলিশ। শিলচর শহর এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে কাছাড় পুলিশের বৃহৎ পরিমাণে গাঁজা জব্দ করতে সক্ষম হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে ত্রিপুরা থেকে আসা একটি গাড়ি তল্লাশি চালিয়ে প্রায় 362 কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকা ত্রিপুরার রাজ্যের একজন গাঁজা পাচারকারীকে আটক করে পুলিশ। আটক করা ব্যক্তিজনের নাম প্রদীপ কর বলে জানান সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো। জব্দ করা গাঁজার বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার। আপোনালোকে জানে যে নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনৰ সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰাৰ তেওঁৰ যি পৰিকল্পনা তাক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমাৰ এই অভিযান অব্যাহত আছে। আৰু আজি এটা বিশেষ সূত্ৰৰ পম খেতি আজি পুৱাৰ পৰা এটা আমাৰ অভিযান চলি আছিলে আৰু এই অভিযান কালত আমি আজি আবেলি সময়ত আমি এখন গাড়ী চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এখন গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল AS11 CD 6925 এই গাড়ীখন আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু ইণ্টাৰচেপ্ট কৰি তেওঁৰ থকা যেজন ব্যক্তি তেওঁ যিজন আৰোহী আছিলে আৰু তেওঁ নিজে ড্ৰাইভাৰ তেখেতৰ নাম হ'ল প্ৰদীপ কর। তেওঁ চুবুৰীয়া ৰাজ্যৰে এজন ব্যক্তি। তেখেতক যেতিয়া সোধপোছ কৰা গ'ল গোটেই আৰু গাড়ীখনত যেতিয়া খানতলাচি চলোৱা গ'ল বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী মানে গাঞ্জা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইয়াত মানে 61টা পেকেটছ আছে, ডাঙৰ ডাঙৰ পেকেট আছে। আৰু এই পেকেটখিনি যেতিয়া আমি ওজন কৰোঁ তাৰ পৰিমাণ 362 কেজি ওজন হৈছে, মানে 362 কেজি কেনাবিছ আমি ৰিকভাৰ কৰিলোঁ। আৰু তাৰ লগতে যেতিয়া আমি স্থলীতে আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে তাক আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণ পজিটিভ ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে যিখন গাড়ী বাহন তেওঁলোকে এই অবৈধ সৰবৰাহৰ কাৰণে ব্যৱহাৰ কৰিছিলে সেই বাহনখনো আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে আমাৰ যি অনুসন্ধান আছে এই তীব্ৰতৰ কৰি তুলিছোঁ। এতিয়া আমাৰ প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই গাড়ীখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছে আৰু চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহি আমাৰ জিলাৰ মাধ্যমেদি আন এক ঠাইলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ মহানগৰলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আমি বৰ্তমানো মানুহজনক সোধপোছ কৰি আছোঁ আৰু আপোনালোকে দেখিছে চলিতে আমি গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিছোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্ত কালত গোটেই বস্তু যিখিনি পোহৰলৈ আহিছে তাক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমি তদন্ত কৰি আছোঁ। আৰু যিখিনি সামগ্ৰী আমি ইয়াতে জব্দ কৰিলোঁ সেই গোটেই সামগ্ৰীখিনি আজিৰ সময়ত চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় 2,50,00,000 হ'ব বা তাতকৈ অধিক হ'ব। গতিকে আমি তদন্ত অধিক চলাই গৈছোঁ আৰু ইয়াৰ লগতে এই যি সৰবৰাহ কৰি আছে সৰবৰাহকাৰীৰ লগত জড়িত যিকেইজন ব্যক্তি আছে তেওঁলোককো শীঘ্ৰতে যাতে আমি কৰায়ত্ব কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি চেষ্টা চলাই আছোঁ। আৰু জিলাখনত যেতিয়ালৈকে এনেধৰণৰ অবৈধ সৰবৰাহ চলি থাকিব নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত থাকিব আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে সদায় আমি তৎপৰ হৈ থাকিম। आदिवासी जिंदाबाद 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 आदिवासी जिंदाबाद 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 आदिवासी ছাত্র সংস্থা জিন্দাবাদ। কাছাড় জেলার আসাম মেঘালয় সীমান্তবর্তী বাইকাম খাসিয়াপঞ্জি মেঘালয়ে অন্তর্ভুক্তির সম্ভাবনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দুই ছাত্র সংগঠন ও স্থানীয়রা। অল আসাম আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও অল বরাক ভ্যালি কার্বি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে আসামের 1 ইঞ্চি জমিও অন্য রাজ্যের হাতে তুলে দেওয়া যাবে না। তাদের অভিযোগ সীমান্তবর্তী এলাকায় প্রায়শই মেঘালয় থেকে আগত উগ্র খাসি গোষ্ঠী কৃষিকাজে বাধা ও দাদাগিরি করে। জমি হস্তান্তর হলে এই প্রবণতা বাড়বে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হবে। সংগঠনগুলির মতে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইকাম খাসিয়াপঞ্জি মেঘালয়ে গেলে খাসি সম্প্রদায়ের একানয়কত্ব প্রতিষ্ঠিত হয়ে সম্প্রীতি সীমান্তে নষ্ট হবে।
এলাকাবাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সতর্ক করেছেন জমি হস্তান্তর হলে মালিডহর গুমরা বাগান জালালপুর সহ আশেপাশের 8 শতাধিক পরিবারের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তারা বিষয়টি রুখতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রামপুঞ্জি মালিডর মিটির গ্রান্ট সেই জায়গাতে আজকে এসেছিলাম। সেই জায়গাতে আসে গ্রাস লেভেলে আমরা একটা সার্ভে করলাম। কিছু পরিবার এমনও আছে যারা মেঘালয় স্টেটের মধ্যে যেতে চায়, ঠিক আছে, গভর্নমেন্ট যদি তারা নিতে চায় সিস্টেমভাবে নেও, কিন্তু আমাদের যে আসামের যেগুলো জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমরা কখনো মেঘালয় স্টেটের মধ্যে দিতে চাই না। কেন? সেটা আমাদের স্টেট, সেটা আমাদের জায়গা, সেই জায়গা আমরা কোনোদিনও ছাড়বো না। এবং সেই বিষয় নিয়ে আজকে আমি কার্বি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথেও কথা বলেছি। ওনাদেরও এমনও লোক আছে যারা যেতে চায় না। কেন এরকম যদি হয় তো ডিভাইডেড রুল যেটা হয়ে যাবে সেটার মধ্যে আমাদের মধ্যে একটা ঝগড়া লাগানোর সৃষ্টি, আর কিছু না। যেহেতু গভর্নমেন্টে অত ধরনের একটা উৎসব অভিযান এবং অন্যান্য বিভিন্ন ধরনের জায়গা জমি নিয়ে একটা অভিযান চালাচ্ছে, তো যেহেতু এটা আমাদের আদি পুরুষের জায়গা, সেই জায়গাটি আমরা কিভাবে অন্য স্টেটের মধ্যে দিব? গভর্নমেন্টে আমাদের এই সিস্টেমটা দেখে না দেয়, আর বা যদি এই যে জোর জবরদস্তিভাবে কোনো ইলিগেলভাবে হোক বা যেটা করে হোক তারা যদি করে, তা আমরা একটা বৃহৎ আন্দোলন করব। এই জায়গাটি অন্য স্টেটের মধ্যে চলে যায় তো আমাদের বাগানের যেগুলো আদিবাসী লোক আছে সেই লোকদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। কেন কি ওই সাইডের যেগুলা খাসি মানুষ আছে সেই মানুষগুলো আমাদের বাগানের এরিয়ার মানুষ কোনো কাজে কামে গেলে সেই এরিয়াতে অনেক মারপিটার হুমকি দেয়। এই বিষয় নিয়ে আমরা চাই যে আমরা কিভাবে থাকবো, মিলেমিশে থাকবো। আমরা আদিবাসী লোক, আমরা কোনো ধরনের ঝাই ঝামেলা চাই না, কিন্তু যদি আমাদের জায়গা জমিন নিয়ে যদি কোনো ধরনের উপদ্রব হয় তাহলে আমরা চুপ থাকবো না। আমাদের সঙ্গে রয়েছে যারা, তারা আমরা সব মিলে একটা বৃহত্তর আন্দোলন করবো। জায়গাটা এটা হলো আমরা আদি থেকে এটা আসামের ভিতরে, আর বর্তমানে যে চক্রান্ত চলছে যে আসাম বাইকাম লোকটা যে আসামের ভূমির মেঘালয় ভূমিতে বানানো চাই, এটা তো আমি চাই, এটা আমরা প্রতিবাদ করবো। কেননা গিভেন টেক পলিসির যে বহুতটা চক্রান্ত চলেছে এটা আমরা দেখছি, কিন্তু এই যে আসাম মেঘালয় বর্ডারে যখন আমরা খেতি বাড়ি করতে যাই, যখন আমরা আমরা তো গঞ্জি লোক, আমরা একটা গরিব লোক, আমরা সময় বাস বের বানাই, বাস আনার গেলে তাও আমরা মেঘালয় জায়গা, এই আসাম জায়গা নাই বলতে বহুত আমরা অসুবিধা করে খাসিয়া লোক। আমরা আদিবাসী স্টুডেন্ট ইউনিয়নরা, কার্বি স্টুডেন্ট নিয়ে আমরা পরিবার কর্মী এই জায়গাটা আমরা ছাড়বো না। এই জায়গায় যদি মেঘালয় যায়, আসামের কোন কোন জায়গা এফেক্ট হবে এই সাইডে? বাইকাম বস্তি যদি মেঘালয় বানানি তার কমপ্লিটলি সম্পূর্ণ হয় তাহলে আমরা এফেক্ট করব নিউ মালিদহর, গুমরা বাগান, রাজীবনগর, জালালপুর, 17 নম্বর, কার্বি লোক বহুত এফেক্ট হব। কেননা মেঘালয় হলে খাসি রাস, আর খাসি রাস হইলে আমরা প্লাস আদিবাসী হোক বা বেঙ্গলি হোক, এটা খুব প্রবলেম হোক। কি আমরা জানি প্রেসার মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়া যে খাসি লোক খাসির পাওয়ার চালায়, আর এটা পাওয়ার চালাইলে আমরা বহুত ধরনের একটা মানে খুন খারাপ হইতে পারে আগামীতে। এটা আমরা স্টুডেন্ট ইউনিয়ন থেকে প্রতিবাদ করবো যে এই জায়গাতে আমরা মেঘালয় হইতে দিতাম। এইসব এলাকায় কতটা পরিবার আছে বর্তমানে? আমরা কার্বি আছে নিউ মালিদহর 107 পরিবার, এর বাদে আমরা নিচ তাছাড়া কার্বি আছে 32 পরিবার, এরবারে গুমরা বাগানে প্রায় 180 পরিবার আদিবাসী আছে, জেলার উপরে প্রায় 200 উপরে আছে, 700-800 প্লাস এখানে মানে আদিবাসী আর কার্বি এখানে আছে। আমরা এখানে উপস্থিত আছি, আমাদের মালিডর, সাপ্লাই গেট আর গুমরা বাগান 3টা গ্রামের লোক আছে এখানে। আমরা আর রয়েছি আমরা কুশিয়াকুল জিপি, মহাদেবপুর জিপি। আমাদের অভিযোগ এটাই যে আমাদের পার্শ্ববর্তী আসাম মেঘালয় সীমান্তবর্তী এই যে বাইকাম পুঞ্জিতে কিছু সংখ্যক লোক যারা খাসি রয়েছে, ওরা বলছেন যে মেঘালয় যাবেন। আগে আমরা দেখেছি রাতাচড়া পর্যন্ত আমাদের আসামের এরিয়া ছিল, কিন্তু 500 বিঘার মতো মেঘালয় নিয়ে নিয়েছি। আমরা অনেক জায়গায় দেখেছি, আজকে মিজোরাম দেখেছি এবং আসামে দেখছি। সব জায়গায় আসামের যেগুলো জমি রয়েছে এগুলা মানে ঠেলাঠেলি করে আস্তে আস্তে মানে কমছে। কিছু সংখ্যক মানুষ যদি যেতে চাচ্ছেন যে তারা চলে যাবেন মেঘালয়তে, তারা যেতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে জমি যেগুলো রয়েছে এগুলা জায়গাতে জায়গা থাকবে, রাস্তাঘাটের এবং পানীয় জলের ব্যবস্থা সব কিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায়, তারা অসুবিধা দেখাচ্ছে। আমাদের এখানে কিছু ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু সবগুলা মানে আছে, আমরা দেখেছি। কিছু একটা মানে চক্রান্তর কারণে এইগুলা তারা মানে বলছেন যে আমরা চলে যাব। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইমরানি আপনাদের স্বাগত জানাচ্ছি। কাছাড়ের দিগরখালী একটি বাহন থেকে উদ্ধার 50 লক্ষ টাকার কফ সিরাপ, আটক 2 সরবরাহকারী। শনিবার রাতে আসাম মেঘালয় সীমান্তের দিগরখাল পুলিশ নাকা চেকগেটে একটি বাহনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 50 লক্ষ টাকার কফ সিরাপ। সঙ্গে আটক করা হয় 2 সরবরাহকারীকে। সরবরাহকারীরা মিজোরামের বাসিন্দা। মেঘালয় রাজ্য থেকে মিজোরাম নিয়ে যাওয়ার পথে কাছাড়ের দিগরখাল চেকগেটে বৃহৎ পরিমাণের কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। বর্তমানে পুলিশের অভিযান অব্যাহত। ইমরুল হোসেন বরভূয়ার রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।
হারাং নদীর বেলি সেতু নির্মাণ কাজ শেষ হলেও দুই পাশের অ্যাপ্রোচ সড়ক এখনও সম্পূর্ণ হয়নি। ভারী বৃষ্টিপাতের কারণে অ্যাপ্রোচের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বহু আলোচিত কালাইন শিলচর সড়কের ভাঙার পাড়ের হারাং নদীর উপর নির্মিত বেইলি সেতুর কাজ কয়েকদিন আগে শেষ হয়েছে। মন্ত্রী কৌশিক রায় ও বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে সেতুটি আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে ছোট যানবাহন চলাচল করলেও দুই পাশের অ্যাপ্রোচ পিচ না হওয়ায় বড় সমস্যার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে সেতু দুই প্রান্তে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। যদিও পর্যাপ্ত মাটি ও পাথর দিয়ে ভরাট করা হয়েছিল, বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে গেছে। এতে যানবাহন চালকদের নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। এদিকে কালাইন শিলচর সড়কের বিভিন্ন অংশে পুকুর সম গর্তের সারি থাকলেও বিভাগীয় কর্তৃপক্ষ কার্যত নীরব ভূমিকা পালন করছে। মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলেও দুই পাশের অ্যাপ্রোচের জরাজীর্ণ অবস্থা ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। রবিবার স্থানীয়রা সংবাদ মাধ্যমে জানান, যদি দ্রুত দুই পাশের অ্যাপ্রোচ পর্যাপ্ত পাথর বা মেটেল বসানো হয় তবে অন্তত সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক থাকবে, নইলে পরিস্থিতি দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠবে। পাশাপাশি তারা কালাইন শিলচর সড়কের অন্যান্য ক্ষতিগ্রস্ত স্থানগুলিও দ্রুত সংস্কারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। যে বেহাল অবস্থা, তো মধ্যখানে দেখা যায় এত বড় বড় গাড্ডা, যে গাড্ডাত মানে ফুরকি হইয়া বই দিছে, এত বড় বড় গাড্ডা। গতদিন আমি একটা গাড়ি লইয়া এই যে ব্রিজের ওখানে যাইবত লাগছি, তো হঠাৎ দেখা যায় আমার গাড়িটা খাচরা হইয়া প্যাসেঞ্জার ওইদিকে অ্যাক্সিডেন্ট করছে, ওইদিকে এখন করছে। তো রাতারাতি পাশের মানুষ গাড়িটা তুলিয়া ওদিকে নিয়ে আমারে নিয়ে পাকড়ি দিছে। তো এত বড় বেহাল অবস্থা, তো কালাইন রোডের যে অবস্থাটা আমি দেখতে পাই, আর যে আপনারা ওটা দেখবা, দেখিয়া মানে রাতারাতি কামটা করবার চেষ্টা করবা। শিমলতলা কালভার্টের দয়ে সাইড ভাঙিয়া গেছে, কি লাল চাল্লু ইন্ডিয়া ইয়ার আসবে, হঠাৎ নতুন একটা ড্রাইভার যদি যায় তো এই দুর্ঘটনা হইবার মানে সম্মুখীন হইব। শিলচর যাতায়াতের সময় যে রাস্তা যেগুলো আছে এগুলো অনেক মানে দুর্বলতা, অনেক ভাঙ্গা টোটা আছে। এই রাস্তা বা গাড়ি ঘোড়া চলতে সময় অনেক অসুবিধা দেখা দেয়, অ্যাক্সিডেন্টের সমস্যা দেখা দেয়, মানুষের ছাত্র স্কুলে কলেজে যাওয়ার সময় নানান অসুবিধা দেখা যায়। এটা আমরা দয়া করি যে ডিসি মহোদয় কইয়ার যে আমরা রাস্তাটা রাতারাতি বানাইবার লাগে আমরা ওটা আমরা সিদ্ধান্ত নিই। কালাইন রাস্তা, এই রাস্তায় এখন গাড্ডা গুড্ডা আছে, এখন রাস্তাটা চলাচল করা যায় না, স্কুল ছাত্র বা এরা আওয়া যাওয়া করতে পারেন না, রাস্তাটা বেহাল অবস্থায় আছে। এটা অতি সত্তর মেরামতের দাবি আমরা জানাই। কালপাটটা আমরা এখন অতি সত্তর মেরামতের আমরা দাবি জানাই। আজকে এই যে সড়কটি কালাইন শিলচর রোড, এই রোডের 3 ভাগের 2 অংশ বরকলা সমষ্টিতে পড়ে। আজকে আপনারা দেখেন আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাক উপত্যকার জন্য কাড়ি কাড়ি উন্নয়নের টাকা দিচ্ছেন, কিন্তু আজকে আপনারা আমাদের যে কাছাড়ের পূর্ত বিভাগ, সেই পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এসসি রুমে বসে বসে দিন গুনছেন এবং মাইনে হাতিয়ে নিচ্ছেন। আজকে যে এই রুটের ভয়াবহ অবস্থা, পুকুর সম গর্ত হচ্ছে, আজকে এই হারাং ব্রিজের দুই পারের অ্যাপ্রোচে আজকে অ্যাপ্রোচের মধ্যে বড় বড় গর্ত হচ্ছে, এটার মূল কারণ আমরা জনগণ ভেবে নিচ্ছি যে এই কাছাড়ের পূর্ত বিভাগকে আমরা দায়ী করি। মধুপুর এলাকার অজিত বণিক কয়েকজন যুবককে নিয়ে তার দোকানে কাজ করা এক শ্রমিক আহত হওয়ার পরিপ্রেক্ষিতে শনিবার রাত 10টা নাগাদ হাপানিয়া হাসপাতালে সেই শ্রমিককে দেখে বাড়িতে ফেরার পথে সেকেরকোট চা বাগানে ঐক্যতান সংঘ ক্লাবের পাশে দাঁড়িয়ে একজন যুবক প্রাকৃতিক কাজ করছিলেন। এমন সময় ঐক্যতান সংঘের কয়েকজনের যুবক এসে অজিত বণিককে জিজ্ঞাসা করে কেন একটা দাঁড়িয়ে রয়েছে। সে কথা বলার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার পূর্বেই অজিত বণিকের ঝাপটে ধরে
এবং বেধড়ক মারধর শুরু করে। তার সাথে থাকা অপর যুবক সুমন বিশ্বাস এগিয়ে আসতে তাকে মারতে মারতে চা বাগানের ভেতরে নিয়ে যায়। আর অন্যদিকে অজিত বণিককে ঐক্যতান সংঘের ক্লাবের ভেতরে নিয়ে আসে। তার অভিযোগ আনুমানিক 20 থেকে 25 জন যুবক সে ক্লাবের সদস্য হাত পা বেঁধে ক্লাবের বেতের লাঠি কিংবা ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করতে থাকে। পরবর্তী সময় খবর পেয়ে সেখানে ছুটে আসে অজিত বণিকের ছেলে পাপাই বণিক, কৃষাণ বণিক সহ আরও কয়েকজন। কিন্তু সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের একটি বিলাসবহুল গাড়ি যার নম্বর TR01BX0516 ভেঙে দুমড়ে মুচড়ে দেয়। পরবর্তী সময় অজিত বণিকের ছেলে পাপাই বণিককে গাড়ির ভেতর থেকে মারধর শুরু করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত হয়ে গাড়িতে রক্ত ছিটকে পড়ে। বাদ যাননি কৃষাণ বণিকও। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময় ছুটে আসে আমতলী থানার পুলিশ, কিন্তু পুলিশকে দেখে অনেকে পালিয়ে যায়। এদিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর অন্যদিকে অজিত বণিকের ছেলে পাপাই বণিককে গুরুতর হওয়ায় তাকে আজ অর্থাৎ রবিবার সকাল 8টা নাগাদ কলকাতা উন্নত মানের চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে অজিত বণিক কয়েকজন যুবককে চিনতে পেরেছে, যার মধ্যে রয়েছে সমীর লস্কর, সিদ্ধার্থ, বিশ্বজিৎ শীল, অনুপ এবং ক্লাবের পাশে দোকানের মালিক বিজয় রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। কালকে আমরা আগতলা থেকে দেখতেছি আমরা একজন স্টাফ আমার ভুলের কাজ করে স্টাফ হসপিটাল ভর্তি এতে আমরা ভাই খোঁজ ধরেন যে আজকে আমি যেমন রাখছি এত তার ভালো লাগতেছে না, তো তাকে এটাকে দেখতে যাই। এর আগে দেখতাম যাবো আমরা ওই শেরকোটের ঐক্যতা সংঘ ক্লাব নিয়ে এটার সামনে দাঁড়াইয়া আমরা লোকের একজন পেচ্ছাপ করতেছে রাস্তার কিনারও। ওই সময় একজন হাইট দিকে দেখতেছে মোবাইল কানে লাগায়। এবার হ্যাঁ কারে জানি ফোন করছে ওরে 20 বলা মানে আমরা ঘেরাও করে ধরেছি। যে তোমরা বাড়ি গো আমরা ওই মধু ও তোমরা নাকি তা করো আমরা একজন লোক আইবো, আমরা এদিকে হসপিটাল দেখতেছি দাঁড়াইছি করবো ওই সময় আমরা গাড়িটা লেগে গেছে, আমার মোবাইল টোবাইল যা আছে সব লেগে গেছে। ক্লাব নিয়ে আমরা খালি কথা কলি ভিটা মারে মানে ক্লাবের ভিতরে নিছে ক্লাবের নিয়ে কথাটা ফেন্সি দিয়ে এটা বাজার যে ট্যাবলেট দেখা যায় এইসব আমি যদি এইসব ব্যবসা করি তুমি যা করো বাকি ওটা আও তাহলে পুলিশে দিল আমরা তারা আমরা শুধু অনাবত মারতেছি। আপনারা কজন ছিলেন? আমরা আসলাম 4 জন। কজনটা মারছে? আমরা মারছে পরে আসে 2 জন, আর আগে 2 জন বাইকে গেছে আর আমরা লোকের দুজনে মারছে। আপনার কোন জায়গায় আঘাত করছে? আমার এই হাতে কানে মারছে, এদিকে তারা জিজ্ঞেস করছে না কে লেগে এমন ঘটনা করতেছে মারছে? কোনো কথা হইতো না লাঠি তারা বাস লাঠি। পরবর্তী সময় কি হয়েছে? পরে কি হয়েছে? পরবর্তী সময়ে আমার বাড়ি থেকে আমার ছেলে আইসে, আমার বাড়িও তারা আইসে তারা আইতে দিয়ে গাড়ি গ্লাস টেটাল দিয়ে ভাঙিয়া তারও মারতে লাগতেছে। এবার আমি সারি তার এবার আমারও আবার ফিরন গেছে রাস্তা মধ্যে। ভালো। আপনার কজন আহত হয়েছেন? আমরা মোট 4 জন। মামলা করছেন? মামলা করছি। কালকে রাত্রিবেলা আমার এই ছোটো ভাই অজিত বণিক এর একজন স্টাফ হাঁপানি হসপিটালে ভর্তি আছে, পায়ের মতো রড ঢুকাইছে। তারা 4 জন, ভাই আছে, ভাতিজা আছে, আর 2 জন আছে। তো ওরা যখন গেছে, ওরা হসপিটাল থেকে দেখে ফিরে আসার সময় তারা ওই যেমন একজন প্রস্রাব করার জন্য এই ঐক্যতার সঙ্গে এই জায়গাতে তারা নামছে। নামার পর এখান থেকে একটা ছেলে কথা পাইছে, যেটা ভাইগুলো একটা ছেলে আইলো, আইসে যে তোরা এনে কিতা করো, আর আমরা তো এখান থেকে আইসি তোরা কিতা বাড়ি কইছে যে আমরা মধু কইছে পরে তোরা তুলে 2 নম্বরই করস, তোরা এই গাড়ি লাইন দিয়ে সেই গাড়ি লাইন এইসব কই আসিরা তারা ক্লাবে নিয়ে আসিরা মারতে শুরু করে দিয়েছে। তারপরে আমি ঘুমাই রয়েছি, রাত্র প্রায় 11:30 পৌনে 12টার দিকে আমার কাছে ফোন গেছে হঠাৎ করে এমন ভাই বাইরে আইসিরা আইসা গিয়া দিই অবস্থা তারা ক্লাবের ভিতরে কাম বাতিস কান্তা তো তুমি ইয়ার থানারে ফোন করো, MLA ফোন করো। আমি গেছি ইয়াতে এই উত্তরপশ্চিম নাকাতে গিয়া দিয়ে একজন পুলিশকে একটু ঘুমাইতেছে, ডাইকা তুললাম কি দাও ও কী দাও? আমাকে দাদা আমতলী থানার নাম্বারটা দেন। কোন নামটা গেছেন নাই? আমি তাহলে একটা কাজ করেন, তাহলে আপনার 12 পুলিশ হেল্পলাইন নাম্বারটা আমার বলে 100 আমি ডায়াল করি। সঙ্গে আমি 100 নম্বর ডায়াল করছি, করার সঙ্গে আমি এই ব্যাপার লোকেশনটা এখানে আমরা লোকের প্রচণ্ড আক্রমণ করছি। আমরা বিপুল পরিমাণ স্টাফ পাঠান, আমিও গেছি। 5 মিনিটের মধ্যে স্টাফ আইসে, স্টাফ হওয়ার পরে তারা সব কিছু দেখছে। এখন তার সামনে কয়েকজন লোক দৌড়াদৌড়ি করছে, পুলিশ দৌড়াইছে কিন্তু পুলিশ তারা ধরতে পারছে না। তারপর আমার ভাতিজা হের পাশুনটা দিছে, বর্তমানে হের আমরা ট্রিটমেন্টের লেখা কলকাতা পাঠাইছি। আজকে সকাল 8:30 ফ্লাইটে কলকাতা পাঠাইছি। মারার কারণটা কি? হ্যাঁ, মারার কারণটা তারা রাস্তার মধ্যে একটা শ্রেণী বইয়া থাকে যে মানুষের জবরদস্ত গিয়ে হেরার কাছে তোরা ভিডিও করা, তোরা এই ব্যবসার খরচ জবরদস্ত মানুষ হয়রানি করে, মানুষের নিরাপত্তা নাই আজকে রাস্তার মধ্যে। ক্লাবের মানুষ চলতে পারে না। ক্লাবের লোক তারা করছে নাকি? এই ঐক্যতান সঙ্গে তারা
এবং আমি যখন গেছি আমার একজন কথা, দাদা আপনি তো ওই মনে পাঠিয়ে আছেন, আর যখন হ্যাঁ আমাদের কথা যখন পুলিশে হ্যাঁ পর্যন্ত ওরা আরম্ভ করছে, তারা প্রত্যেকে জড়িত আছে। এবং পাশাপাশি ওইখানে একটা বিজয় রায় সরকার একটা দোকান আছে, ওনার দোকানের মধ্যে লাইটটা আসলো, হেরা করছে লাইটটা অফ করছে, একটা সিসি আছে সিটা অফ করছে, তাইও প্রত্যক্ষভাবে ওদেরকে সহযোগিতা করছে চিন্তা বাজারে। এবং গাড়ি আমার বাইরে ছোটো গাড়িটা নিচে গা এবং মোবাইলটা নিচে গা, আমার ভাতিজার গলা চেনটা নিচে, ব্রেজার গাড়িটা ইট দিয়া আপনার গ্লাস ভাঙছে, তারপরে দিয়া তারা ইট লয়ে গেছে গা। বিদেশি পণ্য ত্যাগ করে স্বদেশি পণ্য গ্রহণ করার এক বার্তা নিয়ে আজ দুর্গা জমি বাজারের সামনে একটি পথসভা করেন স্বদেশি জাগরণ মঞ্চ নামে একটি সংস্থা। তারা পথ চলতে মানুষ এবং স্থানীয় দোকানদারদের হাতে তাদের এই লিফলেট তুলে ধরেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকের দিনটা আমাদের হচ্ছে স্বদেশি জাগরণ মঞ্চের উদ্যোগে আমরা সারা ভারতবর্ষে যেভাবে অর্থনৈতিক বিশৃঙ্খলা চলছিল আগে থেকে, সেটার জন্য 1991 সালে স্বদেশি জাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়। তার উদ্দেশ্য হচ্ছে স্বদেশি দ্রব্যকে উৎপাদন বাড়ানো, স্বাবলম্বী করা, তৎসঙ্গে বিদেশের উপর আমরা যে দ্রব্য নিয়ে যে নির্ভরশীল থাকতাম সেটা থেকে বেরিয়ে আসা। তার জন্য আমাদের কী হবে, স্বদেশি পণ্য উৎপাদন বৃদ্ধি করা এবং সঙ্গে ব্যবহার করাটা আমাদের মূল লক্ষ্য। মানুষের সামনে এই জিনিসটা বলা, দেশকে উন্নত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গেলে, দেশের অর্থনীতি স্বাবলম্বন করতে গেলে আমাদের উৎপাদন বাড়াতে হবে, ব্যবহার বাড়াতে হবে। তাই জনগণের সাথে আমাদের আহ্বান রইল আজকের এই দিনে যেন স্বদেশি উৎপাদিত দ্রব্যগুলি ব্যবহার আমরা বেশি বেশি করে করব। আর তৎসঙ্গে বিদেশি যে পণ্যগুলো আছে সেগুলোকে বয়কট। যেমন আমরা দেখতে পেলাম ইদানিংকালে কিছু বিদেশি কোম্পানি আমাদেরকে নানাভাবে প্রেশার তৈরি করছে যে না, ওদের প্রোডাক্ট আমাদের বাজারজাত করতে হবে। যেমন বেসিক্যালি ইদানিং যে আমেরিকা আমাদের ভারতবর্ষে এই দুগ্ধ জাতীয় পানীয় মানে দুধ জাতীয় উৎপাদন, সেটা ছিল অ্যাকচুয়ালি শাকাহারী। তো এই জায়গায় তারা চাইছে যে বিদেশি আমেরিকা যে দুধ উৎপন্ন হয় সেটা মাছ খাওয়ায়, গাভীদের মাছ খাওয়ায়, সেটা বাজারজাত করার জন্য তাদের মেইন প্রেশার ছিল। কিন্তু আমাদের ভারতীয় সরকার সেটাকে মানেনি, তার জন্যই ওরা ট্যারিফ করছে। ট্যারিফে আমরা ঘাবড়াইনি, কারণ আমাদের দেশে স্বয়ম্বর। আমরা ভারতের জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে দেশীয় সম্পদটাকে আমরা ব্যবহার করি বেশি বেশি করে, তাহলে বিদেশি পরনির্ভরশীলতা তাদের উৎপাদন যাই করবে ভারতবর্ষের বাজারে চলবে না। তাই অর্থনীতি আমরা চাঙ্গা হব, সেই মোটু নিয়ে আজকে রাজ্যের প্রত্যেকটা জনগণের সামনে আমরা আবেদন রাখতে চাই, আপনারা দয়া করে, যেমন সীমান্তে আমাদের আর্মি আমাদের দেশকে সুরক্ষা করছে, সেই সুরক্ষার করছে ওরা, আর আমরা দেশের নাগরিক হয়ে দেশের উৎপাদনকে গ্রহণ করে দেশের অর্থনীতিকে বৃদ্ধি করি, তাহলেই দেশ শ্রেষ্ঠ হবে। অর্থনীতি আজকে চতুর্থ আছে, আগামী দিনে 1 নম্বরে যাবে। ধর্মনগরের রেলগেট সংলগ্ন এলাকা থেকে অচৈতন্য ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসলো দমকল কর্মীরা জেলা হাসপাতালে। দমকল কর্মীর কাছ থেকে জানা যায়, আজ 10ই আগস্ট সকাল 10:30 নাগাদ দমকল অফিসে খবর আসে রেলগেট সংলগ্ন এলাকায় এক ব্যক্তি গুরুতর অবস্থায় একটি দোকানের বারান্দায় পড়ে আছে। খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হন। সেখানে গিয়ে দমকল কর্মীকে দেখতে পান ব্যক্তিটি দোকানের বারান্দায় পড়ে আছে এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। দমকল কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। অচৈতন্য অবস্থায় থাকার কারণে সেই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যে পেশেন্টটাকে আনলেন, কোথা থেকে আনলেন? এটা আমাদের ওই রামেশ্বর যাওয়ার রাস্তাতে রেলগেটটা পেরিয়ে একটু সামনে ইন্ডিয়ান অয়েলের একটু আগে, ওখানে গিয়ে দেখি একটা লোক আনকনসিয়াস অবস্থাতে উনি পড়ে আছেন এবং ওনার মুখ থেকে অনেক সাবানের ফেনার মতো ফেনা বেরোচ্ছে। তো খুব ক্রিটিক্যালি খুব সিরিয়াস কন্ডিশন উনি। তো আমরা যাওয়ার সময় দেখলাম একটা রেলগেটে পড়ে, তো আমরা ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে আমরা শিফট করে দিয়েছি। তো ওনাকে পরিচয় কোনো কিছু পেয়েছেন? কিছু পাওয়া যায়নি, ওনার নামও পাওয়া যায়নি, উনি তো আনকনসিয়াস। তাকে কি মানে রাস্তার মধ্যে মানে পড়া দেখেছেন না কোনো একটা সাইডে? রাস্তার সাইডে একটা দোকানের বাইন্দাতে ফালানো। আশপাশে এলাকার মানুষ কেউ চিনতে পারে নাই? না, কেউ চিনতে পারেনি, কেউ কী হয়েছে কেউ কিছু বলতে পারেনি।